আমি স্বপন কুমার দেব আবার আপনাদের সঙ্গে একটি বিষয় নিয়ে একটু শেয়ার করি। বিষয়টা হচ্ছে যে প্রায় ধরুন কৈশোর বয়স, হয়তো স্কুলে পড়ছি অথবা স্কুল থেকে বেরিয়ে গিয়ে কলেজে সবে ঢুকেছি, ঠিক এরকম একটা সময়কাল। অল্প বয়স, হঠাৎ মনে পড়ল যে একটু এই একটা ঘটনা নিয়ে একটু বলি। হয়তো কোনো সময় বন্ধুবান্ধব নিয়ে ওরকম একটা ঘটনার সঙ্গে হয়তো জড়িয়ে পড়েছিলাম, বা আমার কোনো বন্ধু জড়িয়ে পড়েছিল। এটা ধরুন প্রায় 40 থেকে 50 বছর আগেকার কথা। তখন তো দিনকাল ভালোই ছিল, এখনকার মতো এত নোংরামো, এত ধূর্তামো, এত চতুরতা, এত অসাধুতা, এতটা করাপশান ছিল না। সবাই সবাইকে, আমরা নারী বলুন পুরুষ বলুন, অথবা কলেজে কোএডুকেশনে আমরা আমাদের সহপাঠিনীকে বা সহপাঠীকে পরস্পরকে আমরা সম্মান দিতাম, ইজ্জত দিতাম। কিন্তু এখন যা ঘটনা ঘটছে কল্পনার বাইরে। বাবা মার মুখ পুড়িয়ে দিচ্ছে, বংশের সুনামের উপর একটা কালিমা লেপন করে দিচ্ছে। দুর্গাপুরে যে মেডিকেল কলেজ, উড়িষ্যার মেয়েটি মেডিকেল কলেজের ছাত্রী, ডাক্তারি পড়ছিল, সেই মেয়েটা মুর্শিদাবাদের, খুব সম্ভব তাই হবে, একটা ভিন্ন ধর্মের ছেলের সঙ্গে বন্ধুত্ব আছে, তারা খেতে বেরিয়েছে। তা খেতে বেরিয়েছে এমন একটা জায়গায় যেখানে দোকানপাট নেই, কিন্তু নিরিবিলি একটা খুব ঝোপঝাড় জায়গা। সেখানে মেয়েটা হঠাৎ ধর্ষিতা হয়ে যায়। আর বলতেও খুব লজ্জা লাগে। আমি যে গল্পটা নিয়ে, মানে যে গল্প ঠিক নয়, এটা একটা মানে বলতে পারেন অপরিণত একটা প্রেমের গল্প, যেটা শেষ পর্যন্ত দিনের আলো দেখেনি, যে কোনো কারণ হোক দেখেনি। তো সেই জন্য এই ঘটনাটা বললাম। মেয়েটা খাবারের নাম করে ওই বয়ফ্রেন্ডটাকে, সেও ডাক্তারের ছাত্র, মেডিকেল ছাত্র, দুর্গাপুর মেডিকেল কলেজে পড়ছিল। তারপরে দুজন বেরিয়ে যায়, জেনে শুনেই বেরিয়েছে। ডেফিনেটলি মেয়েটার তো 100% দোষ আছে। উভয়ে সম্মতি না হলে খাবার নাম করে বাইরে বেরিয়ে দেখা গেল সেখানে কোনো দোকানপাট নেই, চৌদ্দরে, মানে চৌদ্দিতে কোনো দোকানপাট নেই। আর যে স্পটটা দেখলাম আমরা, মানে টিভিতে যেটা যতটুকু দেখেছি, একদম নিরিবিলি, চারদিকে জঙ্গল, মাঝখানে রাস্তা গেছে। সেখানে মেয়েটা কেন ওই পুরুষ বন্ধুর সঙ্গে যাবে? আর যা কিছু হয়েছে খুব সম্ভব উভয় সম্মতিতেই হয়েছে। আর সত্য তো কোনো চাপা থাকে না। এটা নিয়ে অনেক মাতামাতি হলো, আন্দোলন হলো। কিন্তু আমার কথা হচ্ছে যে ঠিক আছে, আন্দোলন হয়েছে, প্রতিবাদ হয়েছে, এরকম ধর্ষণ করাটা অশোভনীয় সমাজে। কিন্তু সর্বসম্মতিক্রমে যদি কিছু হয়ে থাকে, সেটা তো কখনো রেপ বলা যায় না। এই ঘটনাটা ঠিক তাই হয়েছে। সহপাঠী এর মধ্যে দায়ী, আর মাঝখান থেকে ওই 4-5 জন ওখানে কী করে জুটে গেল, এবং তারাও সন্দেহ তালিকা নেই, তারা সবাই গ্রেপ্তার হলো। তারপরে যা দেখা গেল, একদম জেরা করতে করতে বোঝা গেল যে ওই সহপাঠিনীর মেডিকেল কলেজের বয়ফ্রেন্ড মেন কালপিট। এই হচ্ছে ব্যাপার। তো ওই একটা উদ্দেশ্য বা অভিসার নিয়েই মহিলাটা গেছে ওই ছেলেটার সঙ্গে ওই জঙ্গলে। বাদ বাকিটা আপনার বুঝে নিন। এবং আইটি প্যারেড হয়েছে, প্যারেডে ওই তার বন্ধুকে শনাক্ত করা হয়েছে, এরকম একটা খবর আছে আর কি। যাই হোক, এই হচ্ছে ব্যাপার।
আমাদের সময় এগুলো ছিল না, এরকম করতে আমরা সাহসও পেতাম না, বিবেকে বাঁধত। আর সেই জন্য যে গল্পটা আমি বলছি, সেই গল্পটা হচ্ছে যে গল্প ঠিক নয়, এটা কিন্তু একটা কাহিনী, সত্য ঘটনা। সেই না গল্পের নাম ছিল আমরা দুজনে। অনুগ্রহ করে আমার ইউটিউব চ্যানেলটা এবং আমার ফেসবুকটা একটু ফলো এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা করে দেবেন। এই তো সেদিন একটা ছোট্ট না গল্পের শুরু, নীরব এক সন্ধ্যায়, যেখানে চোখের ভাষা কথার চেয়েও বেশি কিছু বলেছিল। একটা পাহাড়ের নিরিবিলি জায়গায় হঠাৎ এই কাহিনীটা আমার মনে এলো। ঘটনাটা নিয়ে ভাবলাম যে একটু আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি। জানি না এই গল্পের নায়ক নায়িকারা এখন কে কোথায় আছে, বয়সটাও অনেক বেড়েও গেছে। অচেনা দুজন মানুষ, একজন নারী একজন পুরুষ, ঠিক নারী পুরুষ বলা যাবে না, একদম কাঁচা বয়স বলতে গেলে, ওই স্কুলের ছাত্রছাত্রী অথবা নতুন সবে ঢুকেছে কলেজের ছাত্রছাত্রী, এরকম একটা সময়ের কথা বলছি। আমার ঠিক মনে নেই যে ওটা স্কুল লাইফের কি কলেজ লাইফে, ওটা ঠিক, কিন্তু ওই সময়ের মধ্যে হঠাৎ এই দুজন মানে পরিচিত দুজনের মধ্যেই একটি মেয়ে একটি ছেলে, আর তার মেয়েটারও বন্ধুবান্ধব আছে, ছেলেটারও বন্ধুবান্ধব আছে। তখন এরকমই ব্যাপার ছিল, সবাই সবার ছেলেরা ছেলেদের বন্ধু নিয়ে, মেয়েরা মেয়েদের বন্ধু নিয়ে ঘোরাঘুরি করতো বা কলেজে স্কুলে আসতো। তখন তো এরকম ফাঁকা জায়গায় বসে যুগল বন্দি হয়ে প্রেম করার সেই সময়টা এরকম ছিল না, সাহসও পেতাম না, কেউ পেতাম না আমরা। ঘরের মেয়ে সন্ধ্যের পর কখনো বাইরে খুব প্রয়োজন না হলে তার সঙ্গে হয় তার মা যেত, না তার বাবা যেত, না তার দাদা বা ভাই যেত। এখনকার কথা ছেড়ে দিন, আমি এখনকার কথা বলছি, তখনকার কথা বলছি। সেই স্কুল বা কলেজে ধরুন, স্কুলও হতে পারে, হয়তো তখন ক্লাস 10, 9, 10-এ পড়ছে। তা ছেলেটা বা মেয়েটা দুজনকে মোটামুটি সেরকম খুব একটা পরিচয় নয়, চেনা জানা আর কি, একসঙ্গে পড়ে, কোএডুকেশন কলেজ হলে কলেজে পড়ছে। তখন তো ছেলে মেয়ে একসঙ্গে কোনো স্কুলে পড়ার নিয়ম ছিল না, চল ছিল না। ছেলেদের স্কুল আলাদা ছিল, মেয়েদের স্কুল আলাদা ছিল। তো সেরকমভাবেই হয়তো কোনো অনুষ্ঠানে হয়তো সেভাবে বা কোনো জায়গায় হয়তো এই ছেলেটির সঙ্গে মেয়েটির পরিচয় হয়, একই জায়গায়, একই শহরে থাকে, ছোট্ট একটা পরিসরের মধ্যে, ওইভাবে পরিচয়টা হয়েছিল। হঠাৎ একদিন এমনভাবে কথা বলতে শুরু করলো এই দুই ছেলে এবং মেয়ে, যেন মনে হলো বহুদিনের চেনা। হয়তো সেটাই ছিল আমাদের গল্পের প্রথম অধ্যায়। একদম নিঃশব্দে শুরু, অথচ মনে কত আলো জ্বেলে দিল। প্রথমে পরিচয়, তারপর একে অপরকে জানার আনন্দ, তারপর সেই অজান্তে জড়িয়ে পড়া। প্রতিদিন কথা না বললে মনটা খারাপ হয়ে যেত, বা মনটা উথাল পাথাল হয়ে যাওয়ার মতো অবস্থা। একটা না বলা অভ্যেসে পরিণত হয়েছিল, যেন আস্তে আস্তে নিঃশব্দে নিজের ঠিকানা খুঁজে নিচ্ছিল এই দুজনের হৃদয়ের ভেতরে। তারপর এলো এক পরিণয়, যেখানে আমরা দুজনই স্বপ্ন দেখতাম একসাথে হাঁটার, একসাথে জীবনটাকে উপভোগ করার, একসাথে
বিচ্ছিন্নতা নয়, অবিচ্ছিন্নভাবে পাশাপাশি ভবিষ্যতে একসঙ্গে জীবনটা শুরু করা। অথচ ওই প্রতিটা সকাল সেই সময় শুরু হতো তোমার বা আমার শুভ সকাল দিয়ে, আবার প্রতিটা রাত শেষ হতো আমার বা তোমার শুভরাত্রি বলে। মনে হতো এর চেয়ে সুন্দর জীবন আর হয় না। কিন্তু সময়ের হাত তো কখনো থেমে থাকে না। আজ সব কিছুই আছে, তবুও সব কিছু আলাদা। সেটা পরিবেশ, পরিস্থিতি, সময়, কাল, আবেগ, প্রেম, অনুভূতি পরস্পরের প্রতি সবটাই বিলীন হয়ে গেছে, সবটাই হারিয়ে গেছে সময় এবং কালের আবর্তনে। তুমিও আছো, আমিও আছি, কিন্তু আগের সেই উষ্ণতা, সেই চোখের হাসি, সেই অস্থিরতা যেন হারিয়ে গেছে। প্রথম দিনের মতো সেই অপেক্ষা নেই কখন পরস্পরকে দেখব। হয়তো নির্দিষ্ট একটা জায়গায় বলা আছে সেখানে দেখা করার, টাইম খুব লিমিট, সীমাবদ্ধ সময়, উভয়ের বাড়িতে ঠিক ওই সময়ের মধ্যে ঘরে ঢুকতে হবে। কোথায় গিয়েছিলাম, কেন গিয়েছিলাম, এখন কৈফিয়তের ব্যাপার থাকে। আর সেই প্রথম দিনের মতো সেই অপেক্ষাটা নেই। সেই কথার মধ্যে সেই হৃদয় জড়ানো আবেগ, মন জুড়ানো ভালোবাসার একটা ছোঁয়া, সেসব কেমন জানি একদম বিলীন হয়ে গেছে। তবে মন থেকে হয়তো যায়নি। এত বছর, প্রায় 4 দশক কি 5 দশকের আগের কথা আমার মনে পড়ছে হয়তো, জানি না তোমার মনে পড়ছে কি না। এবং তবু জানো, তোমার নামটা এখনো ঠিক একই রকমভাবে ধ্বনিত হয় আমার হৃদয়ের মাঝে। আজ যখন অতীতের পৃষ্ঠা উল্টাই, স্মৃতিগুলো যখন হাতড়ায় অবসর সময়ে, খুব বিষাদ, খুব মনটা খারাপ হয়ে যায়। পুরনো স্মৃতি, সে মধুর হোক বা করুণ হোক, স্মৃতি সবসময় বেদনাময়। সবাই বলে, কবিরাও বলে যে স্মৃতি নাকি সে উজ্জ্বল স্মৃতি হোক বা অনুজ্জ্বল স্মৃতি হোক, স্মৃতি নাকি মানুষকে সুখ দেয়। কিন্তু আমার যেটা মনে হয়েছে, অতীতের স্মৃতি সে ভালো স্মৃতি হলেও মনে হয় সেই সময়টা ফিরে পেতে চাই। আজ তো সেই সময়টা নেই, সেই বয়সটাও নেই, সেই মন, সেই হৃদয়, সেই পরিবেশও নেই। আর আশেপাশে যারা আমার বন্ধু বা তোমার বান্ধবীরা ছিল, তারাও আজকে সময় কালের আবর্তনে হয়তো সংসারী হয়ে গেছে, হয়তো সেই জায়গা ছিল অন্যত্র তারা চলে গেছে। আজ হঠাৎ সেই স্মৃতিগুলো যখন আমি হাতড়াচ্ছিলাম, অতীতে সেই বইয়ের পৃষ্ঠাগুলো যখন উল্টে উল্টে দেখছিলাম, তখনও সেই প্রথম দেখা সরস্বতী পুজোর মণ্ডপে তো নতুন শাড়ি পরে আর আমি নতুন পুজোর জামা প্যান্ট পরে ঠাকুর দেখা, অঞ্জলি দেওয়া, আর চোখে লজ্জা জড়ানো সেই প্রথম পরস্পরকে দেখা। দুর্গাপূজায় ঠাকুর দেখতে গিয়ে ভিড়ের মধ্যে উষ্ণতার চোখে সেই চাহনি, মুখে কিছু বলো না। ঠাকুর দেখা শেষ,
বন্ধু বান্ধবীদের সঙ্গে বাড়ির পথ ধরা আর পিছন ফিরে ফিরে বারংবার পরস্পরকে দেখা, এই ঘটনাটা নিয়ে সেই সময় আমার বন্ধুরা বা তোমার বান্ধবীরা কত মজা মশকরা ঠাট্টা করতো। প্রথম হাসি, প্রথম হাত ধরা, সাক্ষাতের পরে লজ্জায় পরস্পর মুখের ভাষাগুলো হারিয়ে যেত। এখনকার মতো এত স্মার্টলি বলার মতো সেই পরিপক্কতাটা তখন আমাদের হয়নি। সেই অমূল্য মুহূর্তগুলো মনে পড়ে যাচ্ছে। জানি এখন অনেক কিছু বদলে গেছে, উভয়েরই কালের আবর্তনে চুলে পাক ধরেছে, বয়সটা পর্যন্ত বেড়েছে, সময়, চিত্রনাট্য সব কিছুই বদলে গেছে। মানুষের ভাষা, মানুষের চেহারা, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে পৌরত্ব, পৌরত্ব থেকে বৃদ্ধ, সেই ভালোবাসার আবেশ, সেই ভালোবাসার আবেগ, সেগুলো আজ নেই। হয়তো দুজনেই আমরা আলাদা সংসারে ব্যস্ত হয়ে পড়েছি, সন্তান সন্ততিরা যে যার মতো প্রাপ্তবয়স্ক হয়ে গেছে বা প্রাপ্তবয়স্কা হয়ে গেছে, কিন্তু তোমার সঙ্গে কাটানো সেই দিনগুলো আজও আমার একদম প্রিয়তম অধ্যায়। চাকরি থেকে অবসর নিয়ে যখনই নিভৃতের সময়ে স্মৃতিগুলো ফিরে ফিরে আসে, জানি না আমার মতো তোমারও সেই অনুভূতি মনে আসে কি না। হয়তো সময়, সাল, বছর, বয়স, মন, হৃদয়, এই গল্পগুলো সবই বদলে গেছে, কিন্তু অনুভূতিটা এখনো ঠিক আগের মতোই বেঁচে আছে। একটা শেষ পরিণতি না পাওয়া নিঃশব্দ ভালোবাসার হয়ে হৃদয়ের গভীরে লুকিয়ে আছে। সেই গভীর থেকে সেটা মাঝে মাঝে উঁকি দেয়, দাগা দেয়, কষ্ট দেয়। তাই মাঝে মাঝে মনে হয় একেই বলে বোধহয় জীবন। জানো, আমার মতো হয়তো অনেকেরই এরকম মন চায়, যদি ফিরে পেতাম সেই উজ্জ্বল মুহূর্তের দিনগুলো, যেখানে কোনো টেনশন ছিল না, বাবার হোটেলে খাওয়া, প্রতিদিন ড্রেস চুল পরিপাটি করে রাস্তায় বেরোনো, কোনো রোজগারের চিন্তা নেই, আর স্ট্রেসলেস, মানে কোনো উদ্বেগ, কোনো চিন্তা ছিল না মনে, শুধু ছিল অফুরন্ত আনন্দ, বন্ধুদের সঙ্গে আড্ডা মারা, মাঠে খেলতে যাওয়া। পিঠে আমাদের ব্যাগে এরকম কয়েক কেজি বই ছিল না, আর আমাদের বাবা মারা কখনো সেই সময় চল ছিল না অন্য অভিভাবকদের বা অভিভাবিকাদের দেখানোর জন্য একটা প্রাইভেট কার কিনে নিয়ে ছেলেকে মেয়েকে স্কুল থেকে বা কলেজ থেকে আনতে যাওয়া। সেই সময় এরকম ধরনের দেখনদারি ব্যাপারটা ছিল না, ভালো ছিল, নিষ্পাপ ছিল, সাদা ছিল, কলঙ্কহীন ছিল, একদম অহংকার ছিল সেই পরিবেশ। বাবা মারা কখনো আমাদেরকে মাধ্যমিক পরীক্ষা দেওয়াতে কোলে করে কখনো নিয়ে গিয়ে স্কুলের সেন্টারে পৌঁছে দেয়নি। আমরা নিজেরাই বন্ধুবান্ধবরা মিলে টিউশনের টিচার খুঁজেছি। তখন তো টিউশন ফিটা অনেক কম ছিল, আর আমি যেহেতু ভালো ফুটবলার ছিলাম, স্কুল এবং কলেজে
প্রায় স্কলারশিপ নিয়ে বিনা পয়সাতেই পড়েছি। যাই হোক, এখনকার মতো এই রকম ধরনের ফুটানি মার্কা দেখনধারী যে উই আর বা আই এম সামবডি, এই ধরনের মানসিকতা আমাদের বাবা মাদের মধ্যে বা আমার বন্ধুবান্ধবদের বা বান্ধবীদের বাবা মার মধ্যে ছিল না। সেই সময় বাবা মাদের এত সময় ছিল না যে স্কুলে ভোরবেলা গিয়ে বসে আড্ডা মারা, গুলতানি মারা আর পরচর্চা করা। তারা, বিশেষ করে আমাদের মায়েরা, ঘর সংসার নিয়েই ব্যস্ত থাকত। কারণ তখনকার পড়াশোনা সিস্টেমটা অনেক পবিত্র ছিল। স্যাররা যা পড়াতেন ক্লাসে, সেটাতেই আমাদের কাছে ছিল অনেক যথেষ্ট। লাস্ট বেঞ্চের যে স্টুডেন্ট বসে, ছাত্র বা ছাত্রী বসত, তারাও বুঝে যেত। প্রাইভেট টিউশন খুব একটা নেওয়ার দরকার পড়তো না, আর নেহাত পড়লেও খুব কম, সংখ্যায় কম। এখন কি এগুলো ভাবা যায়? ভাবা যায় না। তাই মাঝে মাঝে এটাই তাগদা দেয়, তাড়া দেয় যে যদি ফিরে পেতাম সেই কৈশোরের জীবনগুলো, স্কুল জীবন, কলেজ জীবন, সেই আমার পুরনো নিঃস্বার্থপর সেই বন্ধুদের বা তোমার সেই বান্ধবীদের তোমার নিকট, তাহলে হয়তো আমাদের বয়সটাও অনেক কমে যেত। রোগ, অসুখ, বিসুখ মনে হয় শরীরে বাসা বাঁধতে ভয় পেত। এটাই মনে হয়েছিল, তাই একে শেয়ার করলাম। হয়তো এরকম জীবন শুধু আমার বা আমাদের ক্ষেত্রে নয়, আমার বন্ধু বান্ধবদের অথবা আমার যারা কলিগ, তাদের মধ্যে হয়তো এরকম কোনো না কোনো একটা নিগুড় স্মৃতি হাতড়ে আছে, বা মাঝে মাঝে এসে উকি দেয়। হতেই পারে, দিতেই পারে। প্রত্যেকের অতীতে একটা কিছু বৈশিষ্ট্য তো অবশ্যই ছিল, না থাকার তো কোনো কারণ নেই। আজ আমি এখানেই থামি। আজ এই পর্যন্ত। শুধু এইটুকু কামনা করব, সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অহংকারকে ত্যাগ করে নিরঅহংকারকে জায়গা দিন মনে। দেখবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দীর্ঘজীবন লাভ করবেন। এটাই আমার কাম্য। ঠিক আছে, আজ এই পর্যন্ত।